মাইন্ড কোর্সে আমরা যে আলোচনা করছিলাম আমাদের চ্যাপ্টারটা ছিল ইন্টেনশনালিটি। কেন আমরা এই আলোচনাটা করছিলাম? কারণ আমরা বের করার চেষ্টা করছিলাম সম্পূর্ণ বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু কি ফিজিক্যালি বস্তু হিসেবে আছে, আর বস্তু একটা ক্যাটাগরি আর বস্তুর অতিরিক্ত অন্য একটা কিছু আছে, এরকম একটা কিছু কিনা। যে ধরনের ডুয়ালিজমের কথা রেনে ডেকার্ট বলেছেন, যেটাকে আমরা বলেছি সাবস্টেন্স ডুয়ালিজম। টু কাইন্ডস অফ সাবস্টেন্স, ফিজিক্যাল এবং মেন্টাল। ফিজিক্যাল সাবস্টেন্সের মধ্যে বেশ কম আছে। এটা একটা ফিজিক্যাল সাবস্টেন্স, কথা এটা একটা ফিজিক্যাল সাবস্টেন্স। আমার বডি এটা একটা ফিজিক্যাল সাবস্টেন্স। আবার বডির মধ্যে মাই হ্যান্ড অ্যাজ অ্যান অর্গান অ্যান্ড মাই ব্রেন অ্যাজ অ্যান অর্গান, দুইটার মধ্যে আবার কোয়ালিটি এবং পারফেকশনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সবগুলো হচ্ছে বস্তুগত বৈশিষ্ট্যের মধ্যে আমরা সেগুলোকে পাই। আর এখন এটাই কি সব কিছু, নাকি এর অতিরিক্ত কিছু আছে? মনে করো নন ম্যাটার বলে যদি কোনো কিছু থাকে, মনে করো নন ম্যাটার বলে যদি কোনো কিছু থাকে অনব, সেটাকে আমরা কি ম্যাটারকে যেভাবে পাই সেভাবে পাবো না। তাহলে ম্যাটারকে তো আমরা ম্যাটেরিয়াল, এই যে পানি একভাবে আমরা মাপি, কথার কথা আমরা টেবিল আরেকভাবে মাপি, তো কীভাবে আমরা এগুলোকে মেজার করি সেটা তো পদ্ধতি আছে। তা আমরা কিভাবে বুঝবো যে বস্তুর অতিরিক্ত একটা অবস্তু, যেটাকে আমরা মাইন্ড বলছি, সেটা আছে? তাহলে সেটা জানার জন্য আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের বিষয়ের সাথে কানেক্ট করতেছি, হুইচ অ্যাকচুয়ালি আই ডু ইন অল দ্য ক্লাসেস। তাহলে আমরা অবস্তুকে কিভাবে কানেক্ট করব? হ্যাঁ, আমি তোমার সাথে কানেক্ট হতে চাচ্ছি। হ্যাঁ, অবস্তুকে আমরা কীভাবে করব, এটা যে আছে কীভাবে বোঝা যাবে? কারণ বস্তুর পরিমাপ দিয়ে তো আর অবস্তুকে পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে অবস্তুকে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সেটার জন্য নির্দিষ্ট পথে যাইতে হবে। যেমন পানি মাপার জন্য এক ধরনের পদ্ধতি, টেবিল মাপার জন্য আরেক ধরনের পদ্ধতি, তাই না? তাহলে অবস্তু যদি থেকে থাকে, সেটাকে মেজার করা, সেটাকে ভেরিফাই করা, সেটাকে চেক করা, সেটা আমরা কিভাবে পাবো? তোমাদের কি ধারণা? ইন্টেনশনালিটি চ্যাপ্টারের আজকে আলোচনার বিষয় হচ্ছে এলিমিনেটিভিজম, যেখানকে মাইন্ডকে এলিমিনেট করা হবে। মাইন্ড ডাজন্ট এক্সিস্ট। এটা এর আগে তো আমরা মাইন্ডের বায়োলজিক্যাল ব্যাখ্যা, কজাল ব্যাখ্যা, ইভলিউশনারি ব্যাখ্যা, মাইন্ডের নানা ধরনের ব্যাখ্যা আমরা পড়েছি, যেখানে রিডিউস করে মাইন্ডকে আলটিমেটলি বডিতে নিয়ে আসছে। আর এখানে বলছে মাইন্ড এট দ্য ফার্স্ট প্লেস এক্সিস্টই করে না। ওকে, তাহলে দুজন ফিলসফার প্রমিনেন্ট, এবং দে আর ম্যান অ্যান্ড ওয়াইফ, পল চার্লসল্যান্ড অ্যান্ড প্যাট্রিশিয়া চার্লসল্যান্ড। হ্যাঁ, পল এবং প্যাট্রিশিয়ার যে থিওরি এলিমিনেটিভিজম, আসলে মাইন্ড এক্সিস্টই করে না, মাইন্ড নাই। যেমন ডেনেট বলবে যে মাইন্ড একটা ডিলিউশন, একটা মিস্টেক, নাই কিন্তু ভুল করে আমরা আছে বলে মনে করি। আর বলবো যে না, আসলে আমরা ভুলও করি না, আমরা যে ভুল করে মনে করি এটাও ভুল। হ্যাঁ, আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি সেটা আমরা আসতেছি। তার আগে তাহলে আমরা ওই কোয়েশ্চেনটা সলভ করি। কোয়েশ্চেনটা কি? যে আমরা এক একটা বস্তুগত পরিমাপ দিয়ে বুঝবো যে হ্যাঁ এটা আছে কিনা বা কতটুকু ইত্যাদি, না? কিন্তু কোনো কিছু যদি হয় নন ম্যাটার, এক্সট্রা ম্যাটেরিয়াল সামথিং, তো ওটাকে আমরা কিভাবে মাপবো? কারণ যে কোনো কিছু আছে বলতে গেলে আমরা তো এটাকে ভেরিফাই করতে হবে যে এটা আদৌ আছে কিনা, সঠিকভাবে আছে যে কথাটা ঠিক কিনা।
আর তাহলে কোথায় আছে, কতটুকু আছে, কিভাবে আছে, যা এটার সাথে অন্য কিছু সম্পর্ক কি, এরকম নানা বিষয় নিয়ে আমরা কনসার্ন হব না? তাহলে বলো, তাহলে আমরা নন ম্যাটারকে কীভাবে আইডেন্টিফাই করব, অথবা কিভাবে সেটাকে মেজার করব, কিভাবে সেটার সাথে অন্য কারো ইন্টার রিলেশন বের করব? যদি মাইন্ড থেকে থাকে তাহলে একটা মেন্টাল অ্যাসপেক্টের সাথে একটা মেন্টাল অ্যাসপেক্টের কী রিলেশন হবে, মেন্টাল অ্যাসপেক্টের সাথে ফিজিক্যাল অ্যাসপেক্টের কী রিলেশন হবে, এগুলো আমরা কীভাবে করব? না, ওরা তো করছে না, আমরা ওদের যুক্তিটা শুনবো, ওদের পাল্টা যুক্তিটা শুনবো। হ্যাঁ, ওই যে সেই কথাটা তোমাদের যদি মনে থাকে, ফিলসফি যারা নতুন আসবে তাদেরকে তোমরা এটা স্মরণ করে দিবা এখান থেকে। অর্ণব এবং তোমরা সবাই খেয়াল করো যে তোমরা জানো অর্ক ফিলসফি ইজ নট মিন্ট, হ্যাঁ ওই দরজার হুকটা লাগাই দিয়ে আসো। ফিলসফি ইজ নট মিন্ট টু গিভ ইউ এনি আনসার, ওকে, বাট হোয়াট এভার আনসার ইউ ফাইন্ড দ্যাট মাস্ট বি ফিলসফিক্যাল। তাহলে ফিলসফি তোমাকে অপশনগুলো দেবে, এই অপশনগুলো থেকে কোনো একটা অপশন তুমি বের করবা। কি বের করবা? তোমরা এপিস্টেমোলজির কোর্সে পড়ছো, বিশেষ করে কার্টেশিয়ান যে ইন্টারপ্রিটেশন, যে প্রত্যেকটা হিউম্যান বিইং হচ্ছে যে বাই বর্ন তার মধ্যে একটা কগনিটিভ ক্যাপাসিটি থাকে, গুড অ্যান্ড ইভল এগুলোকে বের করা, রাইট অ্যান্ড রং এগুলোকে ডিটারমিন করা। হয়তো সে ডিটেলস বলতে পারবা। তুমি চিন্তা করে দেখো যে তুমি রিকল করো যে কোন একটা বিষয় তুমি ভাবছো, হয়তো তুমি ভাবোই না যে তুমি হায়ার এডুকেশনে ফিলোসফি মেজর তোমার হবে, হয়তো ইন ইউর স্কুল লেভেল হয়তো কোনো একটা বিষয় তুমি ভাবছো। এখানে এসে অনেক ফিলোসফি পড়ে তুমি দেখছো যে আসলে তোমার এই ভাবনার সাথে কিন্তু এই পড়াশোনাগুলোর মিল আছে, হয়তো এই স্কুল অফ থট আসলে যেটা বলে সেটাই তুমি ভাবছো। এটা তোমাদের মানে তোমরা এটা পাবা, অনেক মানুষেরা পায়। তো সেই জন্যে আমরা অর্ক যে মানে ফিলোসফি তোমাকে কোনো সমাধান দিবে না, কিন্তু যেই সমাধানে তুমি খুঁজে পাও সেটা অবশ্যই ফিলোসফিরই কোনো না কোনো সমাধান হবে। ইন দ্যাট সেন্স দ্য ওয়ার্ল্ড ইজ অলরেডি পারচেজড বাই ফিলোসফি। দ্য ওয়ার্ল্ড ইজ অলরেডি পারচেজড বাই ফিলোসফি। ইউ ক্যানট মানে আমরা মানে রিলিজিয়াস সেন্সে যদি বলি, ইউ ক্যানট স্টেপ এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড যেটা খোদার দুনিয়া না, রিলিজিয়াস সেন্সে। সেকুলার সেন্সে তুমি যদি বলো, নাফিস, সেকুলার সেন্সে তুমি যদি বলো ইউ ক্যানট গো এনিহোয়ার অফ দ্য ইউনিভার্স যেখানে তুমি ফান্ডামেন্টাল রুলস অফ ফিজিক্স থেকে মুক্ত। সাপোজ যেখানে গ্র্যাভিটেশন কাজ করে না, যেখানে কাজ করে না, যেখানে কম কাজ করে, সেটারও একটা নিয়ম আছে, তাই না? তাহলে বস্তুগত এই নিয়মের বাইরে তুমি যেতে পারবা না। এগুলো আমাদের কতগুলো বাইন্ডিং। হ্যাঁ, আমরা যখন মেটাফিজিক্যাল নেসেসিটির কথা বলি, হ্যাঁ শ্রাবণী, মানুষ তখন আশ্চর্য হয়ে যায় এগুলো কি। অনেকে ফিজিক্স এবং মেটাফিজিক্সের পার্থক্য বোঝানো, যে তোমাদের আগের ক্লাসে বলছি না, 4 ক্যাল কি, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল এবং এথিক্যাল। হ্যাঁ, অনেকে বুঝতেই পারে না যে কেন এগুলো বলছে। কিন্তু তুমি দেখো যে মানে ইভেন ইন সাম অ্যাথিস্টিক অর সেকুলার সেন্স, যে সেন্সে তুমি দেখো না কেন, ইউ আর অলওয়েজ কনফাইন্ড, ইউ আর অলওয়েজ কন্ট্রোলড। হ্যাঁ, তুমি যা কিছু করো এটা একটা বাউন্ডারির ভিতরে, এটা আর কি। যাই হোক, আমাদের আলোচনা সেদিকে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য ওয়ে, আমি কোয়েশ্চেনটা আবার থার্ড টাইম তোমাদের রিপিট করছি, যে বস্তুকে আমরা বস্তুর মতো করে মাপবো। বস্তু মাপার বিভিন্ন পদ্ধতি আছে, এক এক বস্তু আমরা এক একভাবে মাপি, আমরা এটা বুঝি, আমরা ইউনিভার্সালি এগ্রি করি না। কেউ বলবে কি পানির মাপ দিয়ে টেবিলের মাপ, এটা বলবে না, তাই না? তাহলে যদি বস্তুর অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে, সেটাকে আমরা কিভাবে আছে কিভাবে বুঝবো, থাকলে এটাকে কোন জায়গায় আছে কেমনে বুঝবো, কতটুকু আছে কেমনে বুঝবো, এটার সাথে সমধর্মী বা বিপরীতধর্মী অন্য কিছু সম্পর্ক কী হবে, এটা কেমনে বুঝবো? হোয়াট ইজ দ্য ওয়ে?
সিমিলার একটা কথা তোমাদেরকে আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে আমাদের বিহেভিয়ারের বলতে পারো যে 9 ভাগের 10 ভাগ হচ্ছে যে আমাদের সাবকনশিয়াস থেকে আসে। আমাদের লং ইভলিউশনারি হিস্ট্রি বিভিন্ন কিছু আমাদেরকে ডিটারমিন করে, আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে ডিটারমিন করে। এখন আমাদের আচরণের যদি খুব সামান্য 10 ভাগের 1 ভাগের কম যদি হয় সচেতন, তাহলে আমরা মানুষকে দায়ী করব কিভাবে? ভালো মন্দের জন্য পুরস্কারও দিব কিভাবে, শাস্তিও দিব কিভাবে? কারণ তার আচরণ তো হচ্ছে যে মোস্টলি তার সাবকনশিয়াস থেকে আসে ম্যাক্সিমাম, তাই না? তাহলে সাবকনশিয়াসে যে আমি, সে কি আমি বলতে কি শুধু আমার কনশিয়াস লেভেল? তাহলে তো আমি তো ক্ষুদ্র আমি না, আমার বেশিরভাগ আমি তো বাইরে রয়ে গেল। তো এখন তুমি যদি সাবকনশিয়াসকে মানে অ্যাক্সেস করো, তাহলে তো এটা কনশিয়াসের মধ্যে চলে আসলো। মানে অন্ধকার যদি তুমি দেখো, এটা তো অন্ধকার থাকলো না, এটা আলো হয়ে গেল। আলোর মধ্যে তুমি দেখো, তাহলে অন্ধকারকে তুমি কিভাবে দেখবা? কারণ অন্ধকারকে দেখতে গেলেই ওটা তো তাই না? এই মনে করো একটা জিনিস চলমান, এটা তুমি কিভাবে দেখবা? তোমাকে স্থির হিসেবে একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখতে হবে। ওই জন্য কোয়ান্টাম ফিজিক্সে বলে না যে তুমি যদি ওটার গতি দেখতে যাও, তাহলে কিন্তু এটার গতিটা কিন্তু ডিস্টর্টেড হয়ে যায়, আনসার্টেনটি হয়ে যায় সেখানে। তো এখন আমি কনশিয়াসকে জানতে গেলে তো সাবকনশিয়াসকে জানতে গেলে তো এটা কনশিয়াসের মধ্যে চলে আসবে। হোয়ারেস আমাদের আচরণটা আসে সাবকনশিয়াস থেকে, তাহলে সাবকনশিয়াসকে আমাকে বুঝতে হবে। আমি একজন রেশনাল মানুষ যদি হই, তাহলে আমার সাবকনশিয়াসের প্রতি আমার একটা অ্যাক্সেস এবং কন্ট্রোল থাকতে হবে। নাহলে তো আমি তো মানে সেইন পারসন হব না, আমি ইনসেইন পারসন হব। আমার মনে যা চাই করি, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি কেন করি। যারা প্যাথেটিক লায়ার, ওরা যে মিথ্যা কথা বলছে এটা নিয়ে সে সচেতন না, বরঞ্চ সচেতনভাবে সে মনে করে সে সত্য কথাটাই বলছে। তার সাবকনশিয়াসে সে মিথ্যাটাকে সত্যে রিপ্লেস করে এবং কনশিয়াসলি সে সত্য অনুসরণ করছে, এটাই সে মনে করে। ওকে, তাহলে এখন বস্তুকে আমরা বস্তুগতভাবে পরিমাপ করি। অবস্তুগত যদি কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে সেটাকে আইডেন্টিফাই করার একটা পথ থাকতে হবে। কিন্তু আমাদের পথ তো সব তো ফিজিক্যাল, তাই না? হোয়াট ইজ দ্য ওয়ে? জি, এক্স্যাক্টলি, রিজন, আর্গুমেন্ট, লজিক, এগুলো দিয়ে আমরা আমাদের সাবকনশিয়াসে বুঝতে পারি, এবং ঠিক এগুলো দিয়ে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট যে এন্টিটি নন মেটেরিয়াল সেগুলোকেও বুঝতে পারি। ওকে, তাহলে রিজনের অ্যাপ্লিকেশনটা হচ্ছে আর্গুমেন্ট। মানে রিজনকে যখন আমরা উপস্থাপন করি, তখন আমরা বলি যে এটা হচ্ছে আর্গুমেন্ট, তাই না? আমাদের জাজমেন্টকে যখন আমরা ক্লেম করি, তখন আমরা বলি এটা প্রপোজিশন, তাই না? এটা তো আমাদের জাজমেন্ট থেকে আসছে না, রাইট? তাহলে যারা বলছে মাইন্ড এক্সিস্ট করে, তারা অনেকগুলো আর্গুমেন্টের কথা বলেছে। তোমাদের টেক্সটের মধ্যে অনেকগুলো আর্গুমেন্ট দেওয়া আছে। তার মধ্যে একটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের ইন্টেনশনালিটি। হ্যাঁ, তাহলে একই জিনিসকে, সেটার বস্তুগত বৈশিষ্ট্য একই, কিন্তু আমরা সেগুলোকে এক একভাবে বিবেচনা করি। আমার কাছে এটা ভালো লাগছে, তোমার কাছে খারাপ লাগছে, আমার কাছে বেশি ভালো লাগছে, তোমার কাছে কম ভালো লাগতেছে, আমার কাছে এটা একরকম মনে হচ্ছে, তোমার কাছে আরেক রকম মনে হচ্ছে। এটার ব্যাখ্যাটা কি? যারা মেটেরিয়ালিস্ট তারা বলবে এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাখ্যা আছে, ফিজিক্যাল ব্যাখ্যা আছে। ওকে, আর যারা নন মেটেরিয়ালিস্ট, কার্টেসিয়ান ডুয়ালিস্ট, তারা বলবে যে না, এগুলোর ফিজিওলজিক্যাল ব্যাখ্যা নাই, রাইট? তো এই ইন্টেনশনালিটি চ্যাপ্টারের মধ্যে আমরা অনেকগুলো আর্গুমেন্ট আলোচনা করছিলাম। নেমলি তোমাদের কাছে আগের আমার এগুলোর মতোই তোমরা এই লেকচার হ্যান্ডআউটগুলোকে একসাথে পিন আপ করে ফেলবো। ইন্ট্রোডাক্টরি ডিসকাশনের পর আমরা ন্যাচারালিস্টিক থিওরিগুলো আলোচনা শুরু করেছিলাম। তার মধ্যে প্রথম থিওরি হচ্ছে কনসেপচুয়াল রোল থিওরি, তারপরে কজাল থিওরি, তারপর হচ্ছে বায়োলজিক্যাল থিওরি, তারপরে ইনস্ট্রুমেন্টালিস্ট থিওরি। এরপরে আজকে আমরা আলোচনা করব এলিমিনেটিভিজম। এলিমিনেটিভিজম হচ্ছে যে মাইন্ড অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, একটা হলো মাইন্ড ব্রেন আইডেন্টিটি। ওকে, যেটা অলরেডি আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি বারবার। তোমাকে যদি বলা হয়
এটা এক্সপ্লেইন করো, তখন তুমি কি করবা? ওয়ান বি ইজ ফর ব্রেন, অ্যানাদার বি ইজ ফর বিহেভিয়ার। আর যারা ডুয়ালিস্ট তারা কি এটাকে সঠিক মনে করবে? নীল ওনা, যে তোমার নামটা একটু স্মরণ করে দাও, তানজিনা। তারা যারা, আচ্ছা তানজিনা, ইউ লুক ইন্টেলিজেন্ট, তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি তাহলে, ইফ সামওয়ান ইজ এ মেটেরিয়ালিস্ট, কুড দ্যাট পারসন বি এ ডুয়ালিস্ট? অফকোর্স। আমরা বলেছি যারা মাইন্ডকে বাই প্রোডাক্ট মনে করে, এপিফেনোমেনালিজমের পক্ষে যারা, তারা প্রপার্টি ডুয়ালিজমের কথা বলে, যে সাবস্টেন্স হ্যাজ টু কাইন্ড অফ প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস, মেন্টাল প্রপার্টিস, বাট মেন্টাল প্রপার্টিস আর reducible to physical properties, অথবা মেন্টাল প্রপার্টিস আর বাই প্রোডাক্ট অফ ফিজিক্যাল প্রপার্টি। এবং এই বাই প্রোডাক্ট বোঝাইতে গিয়ে, উপবস্তুবাদ যেটা বাংলাতে বলে, এপিফেনোমেনালিজম বোঝাইতে গিয়ে আমি সবসময়, মিস্টার নাইম, আমি সবসময় একটা এক্সাম্পল বলি। হোয়াট ইজ দ্যাট? সাগরে নদীর স্রোত, স্রোত যখন বয়ে যায় তখন একটা চেটারিং, একটা কুলুকুলু ধ্বনি হয়, কিছু ফেনা তৈরি হয়। এখন এই ফেনা এবং এই স্রোতের যে শব্দ, শব্দ কি স্রোত তৈরি করে? করে না। কেন? আমরা কাপড় তৈরি করার সময় যে জুট কাপড় হয়, এই জুট কাপড় তৈরি করার জন্য কি আমরা কাপড়টা সেলাইছি? বরঞ্চ কাপড়টা সেলাইতে গিয়ে, তৈরি করতে গিয়ে কিছু জুট কাপড় চলে আসে, সেগুলোর কিছু ভূমিকা আছে। তাহলে তানজিনা, আমরা যদি মাইন্ড বডি বলি, মাইন্ড বডি, ওকে, তো এইটা কোন দিকে? এদিকে নাকি এদিকে? কোন দিকে? ডেকার্ট কি বলবে? ডেকার্ট বলবে এরকম দুই দিকে। আর যারা সাবস্টেন্স প্রপার্টি ডুয়ালিস্ট তারা বলবে এদিকে। যারা এপিফেনোমেনালিজমের পক্ষে তারা কি বলবে? এইটা না, তারা বলবে এইটা। অনলি বডি ক্যান এফেক্ট মাইন্ড, বাট মাইন্ড ক্যানট এফেক্ট বডি। সামটাইমস বডি মাইন্ডকে, সামটাইমস মাইন্ড বডিকে এফেক্ট করে টু ওয়ে। এটা হলো কার্টেশিয়ান ডুয়ালিজম, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ওকে, you are better understanding today because you are less number of students. ওই যে আমার সে ফর্মুলা, এটা অব্যর্থ। more number of students, less amount of attention. আর less number of students, ওরা যে প্রথমে দুজন ছিল, ওরা বলছে ডাকতে যাবে, আমি বলছি না ডাকার না, তোমরা বসো। সত্যি তোমরা বাকিরাও না আসলে আমি আরও খুশি হইতাম, কারণ তাহলে আমি আরও ভালো আলোচনা করতে পারতাম, তাই না? হ্যাঁ, একজনও আর হয়, মানে সমজদার একজনে অনেক ভালো। গাদা গাদা সব বসে আছে, টিচার খালি লিখতেছে, বলতেছে, কি জানি হচ্ছে। এটা তো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পড়া না। বিশ্ববিদ্যালয়ে পড়া হচ্ছে যে রেসিপ্রোকাল, বাইলেটারাল, ওই যে ডেকার্টের ইন্টারাকশনের মতো। হ্যাঁ, বোথ ওয়ে। তাহলে আমরা প্রশ্নটার উত্তর পেয়ে গেছি। কোন প্রশ্নটার? যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে বস্তুর অতিরিক্ত কোনো কিছু আছে। হ্যাঁ, আমি চোখে দেখি না, তো এটা তো মাইন্ড থাকার পক্ষে বিপক্ষে কোনো যুক্তি না, কারণ মাইন্ড তো কোনো বস্তু না যে যেটা চোখে দেখা যাবে অথবা কোনো ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে আনা যাবে। তাহলে এটা আছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো রিজন এবং আর্গুমেন্টের মাধ্যমে। আমরা প্রাইমারিলি বলতে পারি আর্গুমেন্ট ইজ দ্য মানে অ্যাপ্লাইড অ্যাসপেক্ট অফ রেশনালিটি। তুমি রেশনালিটিকে যখন অ্যাপ্লাই করো তখন আমরা বলি হোয়াট ইজ ইউর আর্গুমেন্ট, মানে in which way you are actually approaching rationally. Okay? তো এলিমিনেটিজমের কথা কারা বলছে? পেট্রিশিয়া এবং পল চার্লসলেন। তোমরা দেখো ফার্স্ট পয়েন্টের মধ্যে সেটা উল্লেখ করা আছে। The eliminative materialist view is not that mental states are identical to brain states, or that mental minds are identical to brain, rather that there is no mental states
অ্যান্ড ইন শর্ট নো মাইন্ডস অ্যাট অল, মাইন্ড অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তাহলে কি এক্সিস্ট করে? অনলি দ্য ব্রেইন। তাহলে অ্যাকর্ডিং টু এলিমিনেটিভিজম অনলি দিস বি ফর ব্রেইন। ব্রেইনের মধ্যে কি আছে? ব্রেইনের মধ্যে আছে কমপ্লেক্স নিউরোসায়েন্স, নিউরন, সিনাপস ইত্যাদি জটিল জিনিস আছে। এখানে একটা কথা আছে, আমারটার মধ্যে আমি এটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটার সহ প্রিন্ট করা মুশকিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এই জন্য আমি তোমাদেরকে যে লেকচার হ্যান্ড আউট দিচ্ছি ওখানে হাইলাইটেড নাই। তোমরা কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অবশ্যই অ্যাটলিস্ট একটা ইয়েলো হাইলাইটার রাখবা। আর তুমি যে বইটা পড়বা, তুমি যে আর্টিকেলটা পড়বা, তুমি যে লেকচার হ্যান্ড আউটটা পড়বা, ওটা পুরোই বরবাদ করে দিয়ে যাবা, বরবাদ। দেখো আমি যেগুলো পড়ছি এগুলো সব বরবাদ। অন্য কেউ পড়তে গেলে খুব বিরক্ত হবে। তো আমার এটাও একটা ফর্মুলা, যাদের বই খাতা ফাঁকা তাদের মাথাও ফাঁকা। যাদের বই খাতার মধ্যে কোনায় কানায় চিপায় চুপায় লেখা নাই, দাগানো নাই, আন্ডারলাইন নাই, হ্যাঁ, কাটাচিরা নাই, হ্যাঁ, ওরা আসলে বিষয়টা নিয়ে এনগেজ হয় না। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। অ্যাটলিস্ট তোমাদের কাছে কলম আছে, তোমরা এটা আন্ডারলাইন করে নিতে পারো, কমপ্লিটেড নিউরোসায়েন্স না। এখন তাহলে আগে তথ্যটা বুঝি, সেটা হচ্ছে যে এই তাহলে আমাদের ব্রেইনে যা কিছু ঘটে, আমাদের কমপ্লেক্স নিউরোসায়েন্স, যেটা নিউরোসায়েন্স ইটসেলফ কমপ্লেক্স, সুপার কমপ্লেক্স, মানে মানুষের এত অগ্রগতি, একবিংশ শতাব্দী পর্যন্ত ফিজিক্সে অনেক কিছু হয়েছে, কিন্তু বায়োলজিতে খুব বেশি হয় নাই। এই জন্য বলা হয় যে 21st সেঞ্চুরি ইজ দ্য সেঞ্চুরি অফ বায়োলজিক্যাল সায়েন্স। ক্রমান্বয়ে সেগুলো কিন্তু ফিজিক্যাল বায়োলজিক্যাল এটা ফারাকটা কমে গিয়ে এটা মোর বায়োলজিক্যাল হয়ে উঠবে অনেক কিছুই আর কি। হ্যাঁ, তো এত উন্নতি সত্ত্বেও কিন্তু আমাদের ব্রেইন আসলে কিভাবে কাজ করে সেভাবে সে বিষয়ে সায়েন্সের যে অগ্রগতি, নিউরো সায়েন্সের, এটা এখনও প্রাথমিক পর্যায়ে, একেবারেই প্রাথমিক পর্যায়ে। একটা কোরিলেশন বের করা যায় যে এটার সাথে বোধহয় ব্রেনের এই অংশ, এটার সাথে এই অংশগুলো কাজ করে, কিন্তু এক্স্যাক্টলি কাজটা কিভাবে করে। যেমন কেউ মনে করলো যে অনেক লেখাপড়া ইউনিভার্সিটিতে ঘটে, তো এটা সঠিক, কিন্তু এটা তো আমাকে ইউনিভার্সিটির লেখাপড়াটা দিবে না। সে লেখাপড়ার ভালো মন্দ যা কিছু সেগুলো তো আমার কোনো কাজে লাগবে না। ইউনিভার্সিটিতে লেখাপড়া হয়, আমি এটা লোকেট করতে পারলাম, কি বলো না? তো এখন এই নিউরোসায়েন্স কিভাবে কাজ করে, ব্রেন কিভাবে কাজ করে, আমাদের যদি মাইন্ড সম্পর্কে একটা ফুল ফিজিওলজিক্যাল বা ম্যাটেরিয়াল ইন্টারপ্রিটেশন পাইতে হয়, তাহলে আমাদের ব্রেন কিভাবে কাজ করে সেটা আমাদের ফুললি জানতে হবে, মানে কমপ্লিট নলেজ থাকতে হবে, তাই না? এবার আমি এখানের মধ্যে তোমাদেরকে যেটা দিয়েছি সেটার মধ্যে নাই, আমার লেখার মধ্যে আছে। তোমরা অলরেডি যারা রেগুলার স্টুডেন্ট আছো, মোস্ট অফ দেম তোমরা যারা আছো তোমরা রেগুলার, তোমরা আমার এই আলোচনার অ্যাপ্রোচগুলোর মধ্যে এই জিনিসটা নিশ্চয় জানো, দ্য ডিফারেন্স বিটুইন ওপেন এন্ডেড ক্লাস অ্যান্ড ক্লোজ এন্ডেড ক্লাস। তোমাদের মাসুদ ভাইয়া কিন্তু জানে। মাসুদ ভাইয়া সোসিওলজি থেকে আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে 13-14 সেশনে। হি ইজ এ ফাদার অফ এ নাইস বেবি রুফাইদা। হ্যাঁ, রুফাইদার প্রশ্ন এরকম একটা ভিডিও কালকে আমরা তৈরি করেছি, যুক্তি জীবন চ্যানেলে দেখবা। Very brilliant question. Rufaida, only 3 years old. তো এই মাসুদ ভাই কিন্তু জানে, আই এম শিওর, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেন এন্ডেড ক্লাস অ্যান্ড ক্লোজ এন্ডেড ক্লাস। ক্যান এনিওয়ান টেল মি? নাফিস? কিছু কিছু বিষয় আছে না, এগুলো না জানলে ফিলোসফিক্যাল ডিসকাশনগুলো আসলে ভালো করে বুঝবে না। ওই যে 4 ক্যালের কথা বললাম, কি মুখস্থ হয়েছে? ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল, এথিক্যাল। এইটা হচ্ছে তেমনি আরেকটা। তেমন আর ওই জিনিস তোমরা জানো যে ওই যে আমি এখানে লিখছিলাম তানজিনা, বি ইজ ইকুয়াল টু বি, এটা হলো আইডেন্টিক্যাল রিলেশন। আইডেন্টিক্যাল রিলেশন
নেসেসারি রিলেশন, আরেকটা কি কন্টিনজেন্ট বা অকেশনাল রিলেশন। যে কোনো রিলেশনকে তুমি এই তিনটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবা, এর বাইরে কিন্তু চতুর্থ কোনো ক্যাটাগরি হবে না। তাহলে ওপেন এন্ডেড ক্লাস ভার্সাস কি ক্লোজ এন্ডেড ক্লাস। ওকে, এই ওপেন এন্ডেড ক্লাস এটা এপিস্টেমোলজি কোর্সে তোমাদের আমি বলেছি, এটা হলো স্কেপটিসিজম, স্কেপটিক ট্রেন্ড। আর এটা কি হবে? স্কেপটিকের মোকাবেলায় এপিস্টেমিক ট্রেন্ড। ওপেন এন্ডেড ক্লাস হচ্ছে, তোমার নামটা ইমনের ব্যাগের মধ্যে কি কি আছে এটা তো বের করা সম্ভব। ইমনের ব্যাগের মধ্যে কি কি নাই, এটা হলো ওপেন এন্ডেড ক্লাস। এই রুমের মধ্যে কারা কারা আছে, এটা হলো ক্লোজ এন্ডেড ক্লাস। ইফ ইউ ফিক্স এ এরিয়া স্টার্টিং অ্যান্ড এন্ড পয়েন্ট এরিয়া দ্যাট ইজ মেজারেবল, দ্যাট ইজ ইট ইজ পসিবল টু ডু। হোয়াট ইজ নট, কি কি নাই, এটা হলো ইম্পসিবল। এখন নিউরোসায়েন্স সম্বন্ধে কতটুকু জ্ঞান অর্জন করলে সেটা কমপ্লিট হবে? এখানে একটা প্যারাডক্স কাজ করে। আমি দেখতেছি মাঠটা ওই পর্যন্ত বা রাস্তাটা এই পর্যন্ত। কথার কথা, আমরা যদি উদাহরণ বলি যে আমাদের ইউনিভার্সিটির যে ট্রেন চিড়ি ইউনিভার্সিটি রেল স্টেশন থেকে ছেড়ে ফতেহাবাদ, চৌধুরীহাট, তারপরে নতুনপাড়া, ষোলশহর, ঝাউতলা, তারপরে দেয়ানহাট স্টেশন না থামে, আচ্ছা ধরো দেয়ানহাট, তারপরে বটতলি, এরপরে কোন স্টেশন আছে? বাড়িঘর আছে, বাড়িঘরে তুমি যাইবা। তাহলে তুমি এখন জানো যে 8টা স্টেশন মিলে এই ট্রেন লাইনটা। তাহলে তুমি এখন কদ্দূর গেছো, অর্ধ গেছো না, হাফ গেছো না, ফুল গেছো, তুমি এটা বুঝতে পারো। কিন্তু যেটার কোনো সীমা ঠিক করা নাই, হ্যাঁ, যে মাঠের মধ্যে শুরু এবং শেষ নাই, সবাই দৌড়ায়, এখানে কেউ ফার্স্ট হবে, কেউ লাড্ডু হবে, কিছু হবে টবে নাকি? কিছুই হবে না, না? যেই খেলায় কোনো নিয়ম নাই সেই খেলায় কি কেউ জিতবে বা হারবে? হ্যাঁ, তাহলে এই যে থাকতেই হবে। দেখো আমরা সবসময়, যে একটু আগে বলছি, আমরা সবসময় কিছু বাউন্ডারির মধ্যে কাজ করি, ফিজিক্যাল, কালচারাল, রিলিজিয়াস, ইকোনমিক, অর পলিটিক্স, নানা ধরনের বাইন্ডিংয়ের মধ্যে আমরা কাজ করি। এ থেকে ভুল বুঝে কিছু কিছু ফিলসফার বলে যে আমাদের কোনো স্বাধীনতা নাই, অথচ আমাদের কোনো স্বাধীনতা নাই ওইটা হচ্ছে ওই ফিলসফারের, প্রেফারেবলি কন্টিনেন্টাল ফিলসফার, নানা ধরনের বাজ ওয়ার্ডস বড় বড়, হ্যাঁ, জীবনকে সিম্পল করতে গিয়ে তাদের মতো কমপ্লিকেটেড আর কেউ করে নাই। তুমি যে কথাই বলবো সে বলতে আমি তোর বুঝাই নাই, কারণ সে মাল্টি লেয়ারের কথা বলে, মানে মনে যাচ্ছে তাই বলে। এই জন্য আমি এগুলো একদম ঘোরতর বিরোধী। এনিওয়ে, তুমি যদি বলো যে নিউরোসায়েন্সের কমপ্লিট নলেজ যখন হবে তখন আমরা মাইন্ডের একটা কনসিস্টেন্ট কমপ্লিট ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু কতটুকু জ্ঞান হলে সেটা কমপ্লিট হবে সেটা কি তুমি জানো? হ্যাঁ, ধরে নিলাম যে মাইন্ড হচ্ছে যে আমাদের ব্রেনের মধ্যে আছে, বা ফুল ব্রেনটাই মাইন্ড। ফুল ব্রেন মাইন্ড বলা মুশকিল, কারণ ব্রেনে কিছু অংশ ডিসফাংশন হলে গেলে তখন তো মাইন্ড পুরোটাই কাজ করে, তাই না? আচ্ছা, ধরে নিলাম যে এর মধ্যে খাঁচার ভিতর অসীম পাখির মধ্যে কিছু একটা আছে, এটার মধ্যে আছে, যেটা আছে এটার মধ্যে আছে। তো সেটা সম্বন্ধে আমি কতটুকু জানবো? এটা কাইটা দেখলাম ডান বাম, তাহলে তো জেনে গেলাম। হ্যাঁ, ওই যে ট্যুরিস্টরা দেখতে যায়, তো দেখে হ্যাঁ দেখে আসছি। আচ্ছা দেখো, চিটা ইউনিভার্সিটিকে সকালে যে দেখছে, সে চিটা ইউনিভার্সিটির দুপুরবেলায় স্টুডেন্টরা আসার পরে কী পরিস্থিতি হয় সেটা কি জানে? আর স্টুডেন্টরা থাকা অবস্থায় যারা দেখছে, স্টুডেন্ট চলে যাওয়ার পরে এটা যে বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি যে ভূতের বাড়ি হয় এটা জানে না। আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট সন্ধ্যা রাতে হতে কেউ ঘোরাঘুরি করে, গভীর রাতে এই ফ্যাকাল্টির রুমের অবস্থা কী হবে তুমি জানো, তাই না? তার মানে হচ্ছে যে পুরোপুরি জানা, এটা ইটসেলফ শুধু নিউরোসায়েন্স না, যে কোনো বিষয়ে এটা একটা ওপেন এন্ডেড ক্লাস, এটা একটা স্কেপটিক্যাল ইন দ্যাট সেন্স যে মানে
তুমি তো নিশ্চিত হওয়ার জন্য তোমাকে এরিয়া জানতে হবে, তারপর তুমি অর্ধেক কোয়ার্টার কী হয়েছে, থার্ড, 1/3 বের করবা, তাই না? ও স্কেপটিক্যালরা এমন কিছু এভিডেন্সের জন্য ওয়েট করে যে এভিডেন্সটা আদৌ আছে কি না, থাকলেও কখন আসবে, কিভাবে আসবে, কিছু জানে না। কিন্তু সে বলে যে আর যে নাই তুমি প্রমাণ করো। আর যে নাই মানে আরও যে রয়ে যায় নাই, সেটা তো কোনো প্রমাণ আমার কাছে নাই, তাহলে সেটার জন্য কি আমি মানে লাইফ লং ওয়েট করবো? দ্যাট ইজ স্কেপটিসিজম। এবং এগুলো সবগুলো হচ্ছে সেলফ রিফিউটিং। কারণ আমাদের স্বাধীনতা নাই এই কথাটা কেউ যদি বুঝে শুনে বলে, তাহলে অ্যাটলিস্ট তার একটা জিনিস বোঝার স্বাধীনতা আছে যে আমাদের স্বাধীনতা নাই। পপুলার এক্সাম্পলটা হচ্ছে কি, আমি বেঁচে নাই, না? তাহলে এই যে কমপ্লেক্স নিউরোসায়েন্সের কমপ্লেক্সিটি কখন শেষ হবে? অ্যাকর্ডিং টু কনস্ট্যান্ট গ্যাপ থিওরি প্রপোজড বাই মোহাম্মদ মোজাম্মেল হক, ইউর টিচার, যে কনস্ট্যান্ট গ্যাপ উইল বি কনস্ট্যান্ট। তুমি যতই জানো আরও অজানা নতুন নতুন বের হয়ে আসবে। একসময় বিজ্ঞানীরা মনে করছে এগুলো জানলে আমরা সব কিছু জেনে যাব। সেগুলো জানার পর দেখেছে ভিতরে আরও বিশাল বিশাল রাজ্য, তাই না? তাহলে কি অজানা কি কমছে? কমে নাই। চার নম্বর পয়েন্টে আসো। তাহলে তোমার কোনো বিলিফ, মেন্টাল কন্টেন্ট কিছু নাই, যা কিছু আছে সব হচ্ছে তোমার নিউরাল প্রসেস। তাহলে 5 নম্বরে আসো, যে আমরা যে মনে করি যে আমাদের মানে আমাদের বিশ্বাস, কল্পনা, আশা, ভরসা বহুত কিছু নন ফিজিক্যাল আছে, বলছে এগুলো ফোক সাইকোলজি। মনে করো এখনকার মতো সায়েন্স বেসড রেগুলার সাইকোলজি হওয়ার আগে মানুষ এক ধরনের হাতুড়ি বিদ্যার মতো করে কিছু একটা করতো, এগুলো ফোক, যেমন ফোক নলেজ। হ্যাঁ, ফোক নলেজ মনে করে যে ইনফরমেশন ইজ নলেজ, কিন্তু আমরা জানি যে ইনফরমেশনের সাথে যখন আমরা ভ্যালু অ্যাড করব, সাবজেক্টিভ ভ্যালু, তখন সেটা জ্ঞান হয়ে উঠবে। তাহলে এটা হচ্ছে প্রপোজিশনাল নলেজ বা এপিস্টেমিক নলেজ। সরি, একটু জোরে। হ্যাঁ হ্যাঁ, ফোক এপিস্টেমোলজি। আমরা এই যে একটু পর এখানে আছে সুডো সায়েন্স, ফোক সায়েন্স। হ্যাঁ, যে হাড় ভাঙার তেল দিয়া হাড় মেরামত করা আর কি। তেল মালিশ করলে যে হাড় মেরামত হয় না, এটা তো তারা জানে না, কিন্তু তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে। আর ঘটনাক্রমে হাড় জোড়া লেগে যায়, তারপর বলে যে হ্যাঁ তাহলে এটা তো হয়েছে। এটার জন্য নাইমা একটা সুন্দর তত্ত্ব আছে, এটা লিখে নাও, শিখবা, অনেক কিছু শিখবা, শিখে নিবা, পাস তো করবাই। আর যারা আজকে নাই তারা তোমাদের চেয়ে ভালো পাস করবে। কারণ হচ্ছে যে তারা অনেক বেশি মুখস্থ লিখতে পারবে, ওই যে হাতুড়ি ডাক্তারের মতো। হাতুড়ি ডাক্তার অনেক চিকিৎসা করে ফেলতে পারে, কারণ তার তো সেটা জানে না। তো যারা ক্লাস করে না, বিষয় বুঝে না, তারা বেশি লিখতে পারে। আর বেশি লিখলে বেশি নাম্বার পায়, এটা হচ্ছে এম্পেরিক্যাল ফ্যাক্ট। গত 10 বছরে ডিপার্টমেন্টের রেজাল্ট যদি দেখা হয়, যারা ভালো রেজাল্ট করছে তারা বেশি লেখছে না কম লেখছে, বেশিরভাগ দেখা যাবে যে বেশি লেখে ভালো রেজাল্ট করছে। মোজাম্মেল স্যারের পেপারে A+ পাইলো, তাতে কি লাভ হইল? এটা তো অনেক পেপারের একটা পেপার। সেটা হচ্ছে তোমাকে যেটা লিখতে বলছিলাম, মাল্টিপল রিয়েলাইজেবিলিটি। Suppose you can have 4 by adding 2 with 2, or even you can have 4, the same 4 by adding 3 and 1, or you can have 4 by so many other calculations. Okay, আমি বললাম তানজিনা, না, তানজিনা is good because of X quality. আরেকজন বললো তানজিনা ইজ গুড বিকজ অফ ওয়াই কোয়ালিটি। দুজনেই তানজিনাকে বলছে এবং গুডনেস, কিন্তু দুইটা গুডনেস কিন্তু লুকস লাইক সেম বাট নট দ্য সেম, কারণ এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই। ওকে,
তাহলে তোমরা লাকি গেস পড়ছো এপিস্টেমোলজি কোর্সে, ইউ ক্যান ডু সামথিং রাইট, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউর প্রসিডিউর অ্যান্ড ইউর আইডিয়াস আর অলসো রাইট। সেজন্য ফোক সাইকোলজিতে অনেক কিছু এফেক্টিভ তুমি পাইবা, কিন্তু নেসেসারিলি তুমি এটাকে মানে ভ্যালিডেট করতে পারবা না। তেমনি আমরা মনে করছি আমাদের মন আছে, মন নিয়ে আমরা অনেক কিছু করি, সাহিত্য রচনা করি, মনে খুশি হই, মনোবিদ্যা করি, কিন্তু ওই যে ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছো যে মন, যদিও আমরা বলি মনোবিদ্যা, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা কিন্তু এনগেজ হই আচরণের সাথে। অ্যান্ড আচরণের পিছনে মন থাকলেও যা, না থাকলেও তা। মানে আচরণটা ব্রেন থেকে আসুক আর মাইন্ড থেকে আসুক, আমার তো আচরণকে দিয়ে আমি কী করব। সেজন্য আচরণবাদের দুইটা রূপ আছে, একটা হলো ম্যাথোডোলজিক্যাল বিহেভিয়ারিজম, আরটা হলো ফিলসফিক্যাল বিহেভিয়ারিজম। নাস্তিকতাবাদ বা বস্তুবাদের একটা প্রকরণ হিসেবে যখন বিহেভিয়ারিজম, সেটা হচ্ছে যে ফিলসফিক্যাল বিহেভিয়ারিজম। তুমি যখন লিঙ্গুইস্টিক্সে পড়বা, তুমি যখন সাইকোলজি ডিপার্টমেন্টে পড়বা, তুমি যখন সোসিওলজিক্যাল যে কোনো কিছু করবা, তুমি যখন ইকোনমিক কোনো কিছু করতে যাবা, তোমাকে অবশ্যই তখন বিহেভিয়ারের বেস করতে হবে, ইভেন তুমি যদি ডুয়ালিস্ট হয়ে থাকো। ওকে, সেটা হচ্ছে এটা লেখো নাই, এই যে সব কিছু বলতে হবে কেন, যেটা কানে আসবে সেটা লিখে ফেলবা। হ্যাঁ, আর লেখার মধ্যে যদি বানান টানান ভুল পাচ্ছ না, ভুলভাল লিখে ফেলবা, পরে গুগলে কমান্ড দিবা, গুগল তোমাকে ঠিক করে দেবে। কাছাকাছি বলতে পারলেই ও তোমাকে সঠিকটা দিয়ে দিতে পারবে, আর আমাকে তো জিজ্ঞেস করতেই পারো। এগুলো দেখে বাইরের লোকেরা বলবে যে দেখো মোজাম্মেল স্যার কত ভালো করে পড়ায়, হ্যাঁ, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেই ক্লাসগুলোকে এনজয় করে না, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টদের কাছে পাস, এপাস ওপাস পাস। এখন পাস দিয়েও হয় না, এখন পাশের পরে কি চাকরি, হ্যাঁ, তাই না? সোজা কথা বলে ফেলা উচিত বিসিএস। ছয় নম্বরে বলছে যে একসময় মানুষ মনে করত পৃথিবী স্থির, সূর্য ঘুরে। পরবর্তীকালে যখন কোপার্নিকাসের আলোচনা থেকে কোপার্নিকাস রেভলিউশন বলা হয়, পরবর্তীতে যখন আমরা জ্যোতির্বিদ্যা পড়ে বুঝতে পারলাম যে আসলে মানে সব কিছুই ঘুরে, কিন্তু পৃথিবী এবং সূর্যের মধ্যে পৃথিবীটাই সূর্যকে প্রদক্ষিণ করে। তাহলে আমরা কি বলবো যে পরবর্তী ধারণাটা, সূর্যকেন্দ্রিক ধারণাটা পৃথিবী কেন্দ্রিক ধারণার রিপ্লেসমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট? কোনটা বলবো? মানে এটা ডেভেলপমেন্ট নাকি রিপ্লেসমেন্ট? রিপ্লেসমেন্ট। তাহলে যেটা বাতিল ওটাকে ডেভেলপ করার বা এটাকে রাখার কোনো মানে হয় না, এটাকে ফেলে দিতে হবে। তেমনি এই প্যাট্রিসিয়া এবং পল, তাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে আসলে মাইন্ডকে এলিমিনেট করতে হবে। মাইন্ড আসলে এক্সিস্ট করে না। কি এক্সিস্ট করে? আওয়ার ব্রেন উইথ নিউরোলজিক্যাল অল দিস থিংস অ্যান্ড আওয়ার বিহেভিয়ার ইজ, একটা হলো যে আমাদের বিহেভিয়ার ব্রেনের সাথে কোলাবোরেট করে। যেমন আমি কথা বলতে গেলে আমার ভোকাল কর্ড থেকে বের হয়, কিন্তু আমি ফ্রম এ ডুয়ালিস্ট পজিশন, কার্টেসিয়ান ডুয়ালিস্ট পজিশন, আমি ঠিক করি যে আমার মাইন্ড ঠিক করছে যে আমি কি বলবো। ওকে, আর ও বলবে যে না, মাইন্ড বলে কিছু নাই, আমার ব্রেন ঠিক করে নানা ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারাকশন, আমার ব্রেন ঠিক করে যে আমি কী ধরনের বিহেভ করবো, এক্স্যাক্টলি আমি সেটাই করি। মানে এমন কোনো এক মুহূর্তের কোনো একটা আচরণ খুঁজে পাওয়া যাবে না হুইচ ইজ নট কন্ট্রোলড অ্যান্ড ডিটারমিনড বাই আওয়ার ব্রেন। ওকে, তা আমাদের পুরো কাজটা হচ্ছে আসলে নিউরোসায়েন্সকে জানার চেষ্টা করা, এবং আমরা যখন নিউরোসায়েন্সকে ফুললি জানতে পারবো, একটা কমপ্লিট পিকচার অফ নিউরোসায়েন্স আমরা পাবো, তখন মাইন্ডের একটা কমপ্লিট পিকচার আমরা পেয়ে যাব। এটা তাদের মত, এবং আমরা ইতিমধ্যে কিছু আলোচনা করেছি। কিন্তু আমার মতে 7 নম্বর পয়েন্টে আসো, আমার মতে এটা ভুল। কারণ
ওই যে আমার একটা তত্ত্বের কথা বলছি না এইটা, তাহলে যারা এলিমিনেটিভিস্ট তারা কি এটার পক্ষে থাকবে? মনে করো আমি একটা যদি সেন্সিটিভ কন্ট্রোভার্সিয়াল বিষয় বলি, ইনফ্যাক্ট ফিলোসফি ডিপার্টমেন্টের মতো ডিপার্টমেন্টে যদি এগুলো আলোচনা না হয় কোথায় হবে? কারণ ফিলোসফি তো একেবারে মোস্ট ওপেন একটা এরিয়া হওয়ার কথা ছিল না? জেন্ডার গ্যাপ, ওকে, জেন্ডার গ্যাপ, এখন জেন্ডার গ্যাপ কমে আসছে না? এই যে তোমরা ফিমেলরা আছে, ওরা মেলরা আছে, ক্রমান্বয়ে ইভেন এডুকেশনে ওয়ার্ল্ড ওয়াইড তো মেয়েরা অনেক বেশি, 60-70%। বা আরও যদি আমরা একটা পয়েন্ট সাব জেন্ডার গ্যাপের একটা হলো যে জেন্ডার পে গ্যাপ, যত টাকা মেয়েরা আর্ন করে, যত টাকা ছেলেরা আর্ন করে, ছেলেদের টাকার পরিমাণ বেশি। তাহলে সোসাইটির মধ্যে এমন একটা ঝামেলা আছে যেই কারণে আসলে ছেলেরা বেশি পাচ্ছে, মেয়েরা কম পাচ্ছে, তাহলে এটাকে সমান করতে হবে। অনেক চেষ্টা করে এটাকে আমরা অনেক কমাইয়া কাছাকাছি আনতে পারছি। তাহলে এক সময় মনে করো গ্যাপ ছিল 30-50, এক সময় হয়ে গেছে সেটা 40, আরও কিছু মেজারমেন্ট নেওয়ার পরে সেটা হয়েছে 30, আরও কিছু মেজারমেন্ট নেওয়া হয়েছে 20। অঙ্কের নিয়ম আমরা বলতে পারি যে আরও কিছু মেজারমেন্ট নিলে হ্যাঁ এক সময় সেটা 0 হয়ে যাবে। এই জিনিসটা আমি সবসময় তোমাদেরকে বলি যে ম্যাথমেটিক্স যেমন আমাদেরকে হেল্প করে, গাইড করে, ইন মোস্ট অফ দ্য কেসেস ম্যাথমেটিক্স আমাদেরকে মিসগাইড করে এবং আমাদেরকে বোকা বানায়। হ্যাঁ, অনেক কিছু ম্যাথমেটিক্যালি ট্রু যেগুলো ফিজিক্যালি ট্রু না। ওই জন্য ওই যে তোমাদের ফিজিক্যাল ভার্সাস মেটাফিজিক্যাল পার্থক্যগুলো বুঝতে হবে। ম্যাথ ইজ মেটাফিজিক্যাল, দো অল দ্য ফিজিক্যাল থিংস অ্যাকচুয়ালি ফলো দ্য রুলস অফ ম্যাথ। সব কিছুর মধ্যে ম্যাথ আছে, কিন্তু ম্যাথ কিন্তু তোমাকে একটা জিনিসও দিবে না। এই যে আমি সবসময় পপুলার যে কথাটা বলি, তুমি 2 2 4 বলো, এতে তোমাকে 4টা টাকা তোমার হবে না, 4টা জিনিস, 4টা কোনো কিছুই হবে না। দো 2 + 2 = 4, এটা ঠিকই আছে। ইউ হ্যাভ গট এ 4, জেনুইন 4, ইট উইল নট গিভ ইউ এনিথিং 4। দো এনিথিং এক্সিস্ট করে, এটা 4 5 কোনো কিছুই হবে। দিস আর দ্য ডোমেইন ডিফারেন্স অ্যান্ড ইন্টার রিলেশন। সো যেসব দেশের মধ্যে এই সোকল ডিসক্রিমিনেশনগুলোকে টোটালি এলিমিনেট করা হয়েছে দীর্ঘদিন ধরে, এগুলোর এক্সাম্পল বলা হয় যে সেই দেশগুলো যেগুলো বলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেখানে দেখা গেছে যে ট্রেডিশনাল জেন্ডার রোল ডিফারেন্স এগুলো আরও বেড়ে গেছে। মেয়েরা সব কেয়ারিং, শেয়ারিং এবং কম্প্যাশন, অ্যাফেকশন রিলেটেড কাজের দিকে তাদের ঝোঁক বেশি। যেখানে ডাক্তার হওয়া, নার্স হওয়া, দুইটার মধ্যে কোনোটাই সামাজিক মর্যাদায় কোনো বেশ কম নাই। হ্যাঁ, সেখানে কেউ নার্স হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কিন্তু যে কাজগুলো কাঠখোট্টা মানুষ রিলেটেড না, বস্তু রিলেটেড, হ্যাঁ, সেগুলোর মধ্যে কিন্তু মেয়েরা চাচ্ছে না। আচ্ছা, তুমি যতই যাই করো, তুমি ম্যাটারনিটির থেকে তো এলিমিনেট করতে পারবে না। এবং ম্যাটারনিটি, তুমি একটা বাচ্চা হয়েছে, মহিলারা একটা বাচ্চা হবে, আর বাচ্চা হবে না, কিন্তু এই একটা বাচ্চার জন্য সে 3 বছরের যে একটা গ্যাপে পড়বে, সেটা তুমি কীভাবে এলিমিনেট করবা? কখনোই সেটা হবে না। হ্যাঁ, এই যে রাজু কার্টুনে দেখা যে রাজুকে ডিম খাওয়ায়, ওকে খাওয়ায়, তো কম খাওয়ানোর কারণে কি মেয়েরাগুলো সব ছেলেদের তুলনায় হাইটে এবং ওয়েটে কম হয়েছে? এমনকি আমরা আমাদের সেন্টারে একটা কাজ করতেছি, ওখানের মধ্যে আছে যে 69 কেজি, ওই যে রেসলিং, তারপরে বডি ফিট, এগুলোর যে প্রতিযোগিতাগুলো হয়, এগুলো মূলত কিন্তু হাইট এবং ওয়েটের ভিত্তিতে হয়। মনে করো সেম হাইট ওয়েট 69, দেখা গেল 69 মেল is 30% more powerful than 69 female. কারণটা কি? কারণটা হচ্ছে এটার ইন্টারনাল গঠনগত পার্থক্য। তাহলে আমরা যখন পেচআপ করে যদি নিয়ে আসি, সিম্পলি ব্যাপারটা হচ্ছে যে when a difference is a categorical difference, আর তুমি যদি বলো যে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং, কন্ডিশনিং, মেজারমেন্ট নিয়ে তুমি ক্যাটাগরিক্যাল ডিফারেন্সটাকে এলিমিনেট করবা, ইউ আর এ ফুল। হ্যাঁ, অ্যান্ড ইউর ফেলিওর ইজ 100% গ্যারান্টিড। You cannot
make all the fishes fly as like as birds fly. And you can make all the birds to swim as like as all the fish swim. Okay. So, এই ক্যাটাগরিক্যাল গ্যাপকে আমরা এটা আমার থিওরি যে এটা কখনোই এটাকে তুমি ওভারকাম করতে পারবে না। জি স্যার। কত নম্বর পয়েন্ট বলো না। মানুষের আমি তো তোমাদের ক্লাসে না একটা দেখাইছিলাম না, সেকেন্ড ইয়ার ক্লাসে বোধহয়, হ্যাঁ আমার একটা আছে, এটাকে ধরো অথরিটি, সরি এটাকে ধরো অথরিটি, আর এটাকে ধরো তোমার চয়েস, এর মাঝখানে হচ্ছে তোমার ফ্রিডম। তাহলে 100% অথরিটি যেখানে, সেখানে ফ্রিডমটা হবে, চয়েস হবে 0, ফ্রিডম নাই। হ্যাঁ, আর 100% যেখানে চয়েস আছে, কোনো অথরিটি নাই, সেখানেও এটা মিনিংলেস। বরঞ্চ এর মাঝামাঝি কোনো কিছু হলো ফ্রিডম। ফ্রিডম ইজ এ কম্বিনেশন অফ অথরিটি অ্যান্ড চয়েস। এই অর্থাৎ ফ্রিডম ইজ অলওয়েজ লিমিটেড ফ্রিডম। আনলিমিটেড ফ্রিডম মিনিংলেস, অ্যান্ড উইদাউট এনি ফ্রিডম, ফ্রিডম ইজ মিনিংলেস। তাহলে আমাদের ফ্রিডম নাই এটা এম্পিরিক্যাল ফ্যাক্ট, আমাদের ফ্রিডম আছে এটাও এম্পিরিক্যাল ফ্যাক্ট। কেন তোমার কাছে কঠিন লাগতেছে? আমি একটা পপুলার এক্সাম্পলে বলছিলাম যে আমরা সসীম, আমরা কীভাবে বুঝি অসীম কিছু আছে। তো আমি একটা উদাহরণ বলছিলাম যে সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি দেখি সাগরটা অনেক বড়, কত বড় কিন্তু আমি জানি না, কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে এটা অনেক বড়। তোমরা এপিস্টেমোলজি কোর্স করছো, তোমরা জানো, চিজমের বইয়ের মধ্যে আছে তোমাদের 3rd ইয়ারে, একজনের মনে করো একটা স্ট্রাইপ শার্ট, ওখানে একটা মুরগির উদাহরণ আছে, স্পটেড হ্যান্ড, ফুটফুটে মুরগি, দাগওয়ালা মুরগি, কয়টা স্পট আছে? এটা তুমি একবার গুনলে 48টা হবে, আরেকবার গুনলে 50টা হবে, আরেকবার গুনলে 52টা হবে, অনেক ডিফারেন্স হবে। কিন্তু অল দিস ইনডিটারমিনেসিস, এটার ভিত্তিতে তুমি বলতে পারো না যে দ্য হ্যান্ড ইজ নট স্পটেড। ফর শিওর তুমি বলতে পারো দ্য হ্যান্ড ইজ স্পটেড। ফর শিওর তুমি বলতে পারো যে দ্য ওশান ইজ হিউজ অ্যান্ড ভাস্ট, যদিও কতটা ভাস্ট তুমি সেটা জানো না। সেভাবে এখন আমরা বলতে পারি যে আমাদের অবশ্যই ফ্রিডম আছে। সব কিছু যদি ব্রেইন দ্বারা ডিটারমিন হয়, তাহলে ব্রেইনটা কেন এভাবে করে, কেন অন্যভাবে করে না? তো সেটার একটা ন্যাচারালিস্টিক, বিহেভিয়ারিস্টিক বা এলিমিনেটিভিস্ট এক্সপ্লেনেশন হচ্ছে যে ব্রেইনটা কেন এটা করছে, কারণ ব্রেইন নানা ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরের সাথে কোলাবোরেট করতেছে। ওকে, এবং দ্যাটস ট্রু। ইফ ইউ মেক এনি চেঞ্জ ইন্টারনালি অর এক্সটার্নালি, any change, কোনো একটা সাবস্টেন্সিয়াল চেঞ্জ, it affects your brain, it affects your behavior, it affects your mentality, right? তখন আবার বিপক্ষের যারা, তারা বলবে ওয়েল এটা কোরিলেশন, ওকে। কিন্তু এই কোরিলেশন থাকায় মানে বোঝা যাবে না যে এটা হচ্ছে সেটা। যেমন গ্যারি শোয়ার্জ, তারপরে আরও কিছু ফিলসফার, সায়েন্টিস্টরা আছে যারা ওয়েস্টে ভিন্ন ধরনের কথা বলে এবং তারা সেখানে কোণঠাসা। সে বলছে আমার টিভি স্ক্রিনে যেটা দেখা যায় এটা ডাইরেক্টলি কোরিলেটেড অ্যান্ড নেসেসারিলি কানেক্টেড উইথ দ্য মাদারবোর্ড অফ দ্য টিভি সেট। মাদারবোর্ডের মধ্যে তুমি একটা যে চেঞ্জ করে দাও, স্ক্রিনের মধ্যে কিন্তু সেটা ডাইরেক্ট এফেক্ট দেখা যাবে। কিন্তু এটা থেকে তুমি বলতে পারো না দ্য প্রোগ্রাম ইউ আর এনজয়িং অন দ্য স্ক্রিন ইজ মেড আপ বাই দিস মাদারবোর্ড। আই এম ইউজিং মাই ভোকাল কর্ড টু স্পিক, বাট এটা থেকে তুমি বলবা মাই ভোকাল কর্ড ইজ ক্রিয়েটিং দ্য content that I am talking about. Something is used, necessarily used, without any bikalpa. এটাই করতে হবে। You have to go only this way. It doesn't prove that you are a product and a creation of the road. এরকম আর কি।
যারা ডুয়ালিস্ট, কার্টেশিয়ান ডুয়ালিস্ট, তারা বলবে যে মাই ব্রেন ইজ অ্যান অর্গান, অ্যাজ লাইক অ্যাজ মাই হেড ইজ অ্যান অর্গান, অ্যাজ লাইক অ্যাজ মাই ভোকাল কর্ড ইজ অ্যান অর্গান, অ্যাজ লাইক অ্যাজ মাই হার্ট ইজ অ্যান অর্গান, দোজ থিংস আর নেসেসারি, বাট দে আর নট আইডেন্টিক্যাল। লেটস প্রসিড অন। তাহলে আমরা এগুলো উত্তর পাবো। সমালোচনা। ও, এখানে একটা পয়েন্ট আছে, 8 নম্বরে বলছে ভবিষ্যতের নাগরিকরা বলবে না আমার মন খারাপ। সে মন খারাপের যে স্পেসিফিক ফিজিওলজিক্যাল সেটা বলবে যে আমার C5 আর 80% স্পার্ক করতেছে। আমরা বলি না যে ব্লাড প্রেশার 180, তার মানে হলো যে তার মাথা ব্যথা আছে, তাই না? তো ব্লাড প্রেশার যারা আগে মাপে নাই তারা তো বলতো আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথা ব্যথা করতে, মাথা ঝিমঝিম করতেছে। কিন্তু এখন কি বলে যে আমার ব্লাড প্রেশার 100/180, তো মাথা ঝিমঝিম করবেই, তাই না? তারা পেট্রিশিয়াদের বক্তব্য হচ্ছে ভবিষ্যতের নাগরিকরা ওই ফিজিওলজিক্যাল টার্মে কথা বলবে। এই যে এমন টার্ম যেগুলোতে মনে হয় যে একটা মাইন্ড এক্সিস্ট করে, এগুলো বলবেই না, এগুলো ক্রমান্বয়ে বাদ যাবে। ওই সেই প্রি কোপার্নিকান যে আর্থ সেন্ট্রিক ইয়ার মতো, ফোক সাইকোলজির মতো, ফোক সায়েন্স বা সোডো সায়েন্সের মতো, এগুলো বাদ যাবে। তো 9 নম্বরে বলতেছে যে হ্যাঁ, পেট্রিশিয়াদের কথা, যে আমাদের কথাগুলো তোমাদের কাছে খুব ফ্যান্সিফুল মনে হচ্ছে, কিন্তু ইট ডাজন্ট মিন ইট ইজ ফলস। প্রেজেন্ট যে সায়েন্টিফিক ডিসকভারি, পাস্টের লোকদের কাছে এগুলো খুবই ফ্যান্সিফুল, খুবই ফ্যান্টাসি টাইপের একটা বিষয় না। এখানে পিছনে একটা কথা আছে যে জুল ভার্ন যখন কল্পকাহিনীগুলো লিখছে, হ্যাঁ, তখন তো তারা বলছে এগুলো শুধু কল্পকাহিনী। কিন্তু এখন তো জুল ভার্নের অনেক কিছু, চাঁদে যাওয়া, বিভিন্ন কিছু তো বিজ্ঞানীরা প্রমাণ করছে, বলছে ভবিষ্যতে এগুলো প্রমাণ হবে। 11 নম্বর থেকে আসো যে আমরা সমালোচনা। সমালোচনা হচ্ছে যে আমরা তো আমাদের মেন্টাল লাইফটাকে আমরা ডাইরেক্টলি এক্সপেরিয়েন্স করি ইন আওয়ার ইন্ট্রোস্পেকশন, ইনটুইটিভলি। এই জন্য মাইন্ডের প্রবলেম নিয়ে তোমাদের মাসুম স্যার নিশ্চয় পড়াইছে, দ্য প্রবলেম অফ আদার মাইন্ডস, বিকজ আমার মাইন্ডকে তো আমি ডাইরেক্টলি ইনটুইটিভলি ইন্ট্রোস্পেক্টিভলি ফিল করি। ওকে, এখন যারা এলিমিনেটিস তারা বলছে তোমার ওই মাইন্ডটাও নাই, তুমি যেটা ফিল করো ওটাও একটা ফিজিক্যাল। এই যে আমরা থিওরাইজ করি, আমরা কোনো কিছু রিলেশন দেখাই, হ্যাঁ, এই মনে করো ইহা কি জিনিস, কলম, ইহার সাথে ইহার কি সম্পর্ক, কলমের সাথে খাতার কি সম্পর্ক, নেসেসারি রিলেশন, রাইট, নেসেসারি রিলেশন। উই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট এ ওয়ার্ল্ড যেখানে শুধু কলম আছে আর কোনো খাতা নাই, তাই না? তাহলে এই যে কলম খাতা দুইটা এক্সটার্নাল অবজেক্ট, এগুলোর মধ্যে আমরা একটা রিলেশন স্টাবলিশ করছি। রিলেশনটা কি ফিজিক্যালি আছে না আমরা করছি? আমরা করছি। ওই রিলেশনটাকে দেখানো যায়? রিলেশনের একটা কার্যকারিতা তুমি দেখাইতে পারবা, কিন্তু রিলেশন তো দেখাইতে পারবা না। আমি একটা কথা পপুলার টকের মধ্যে প্রায় সময় বলি, সেটা হচ্ছে এই যে এই মাসুদ ভাইয়ের সাথে আলোচনার সময় দেখাইছিলাম, শীতকাল ছিল, আমি অনেক কাপড় চোপড় পরেছিলাম, তো কি একটা আলোচনা উনি বলছে আমি যে তুমি মোবাইলটা ধরো, আর মোবাইল দিয়ে অনেকক্ষণ ভিডিও করা কিন্তু কষ্টকর, মানে ট্রাইপড ছাড়া। তারপরেও সেটা করছে এবং আমি সেটা ইউটিউবে দিছি, কিন্তু অনেকেই দেখছে। যাই হোক, খুবই একেবারে ক্যাজুয়াল ড্রেসে ছিলাম। তো ওই যে আমি তো আবার কী জানি, আমার পকেটের মধ্যে এই ধরনের জিনিসপত্রগুলো থাকে, মাঝে মাঝে কাজে লাগাই। ভেসলিন, হ্যাঁ, ওই ভিডিওর মধ্যে এরকম করে আমি একটা ভেসলিন ফেলছি। এই যে আমি ভেসলিনটা ফেলছি, ভেসলিনটা নিচে পড়ছে। কেন পড়ছে? অভিকর্ষের কারণে। তাহলে অভিকর্ষের কারণে যা ঘটছে, এটার যে এফেক্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। কজটা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সকে দেখাইতে পারবা? কোনো সায়েন্টিস্ট পারবে? গ্র্যাভিটেশনাল ফোর্সকে আছে, না থাকলে এটা পড়ছে কেন, না থাকলে এভাবে আটকে আছে কেন, না থাকলে এগুলো হচ্ছে কেন? তাহলে কজটাকে আমরা অ্যাসিউম করি আর এফেক্টটাকে আমরা
মেজার করি, তাই না? এই যে আমরা অ্যাসিউম করলাম, এটা কোথায় আছে? এই যে রিলেশনশিপ, কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপ, এটা কে ডিটারমিন করছে? আমাদের ব্রেন করছে। তুমি ব্রেন খোঁজো, তুমি যদি ভবিষ্যতের সায়েন্সটা এত কিছু পারবে, ভবিষ্যতের সায়েন্স কোনো মানুষকে হত্যা না করে, ইভেন তার কনসিয়াসনেসে কোনো ডিস্টার্ব না করে তোমার ব্রেনটাকে, এটা অনেক দলা পাকানো আছে না, দলা পাকানোটাকে ছুটে ফেললো। তো তুমি ওর ব্রেনটা যদি দেখো খুলে, ও যেগুলো ফিল করে এগুলোকে তুমি পাইবা? তুমি ওর এখানে একটা গুঁতা দিলে ওখানে একটা লাইট জ্বলবে, কথার কথা। তুমি বলতে পারো হ্যাঁ এটার সাথে একটা কোরিলেশন আছে, হ্যাঁ না, এটা বলতে পারো। কিন্তু তুমি তো বলতে পারো না যে ওর ফিলিংটাই হচ্ছে যে ওর মাথার গুঁতাটা। এবং সেটা যদি তুমি বলো কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশনে যতটা দেখানো যায়, মোর সফিস্টিকেটেড ফিলোসফিক্যাল অ্যাসাম্পশনের ক্ষেত্রে সেটা দেখানো যায় না। কেন কিছু মানুষ মনে করে আউট দেয়ার ইজ এ বিগ ফোর্স নেমলি গড? কেন কিছু লোকেরা মনে করে নো দেয়ার ডাজন্ট এক্সিস্ট এনিথিং লাইক দ্যাট? কিছু লোকের কেন বলে না ইট ইজ সো কমপ্লেক্স অ্যান্ড ইনপেনিট্রেটেবল? আমি আসলে জানি না, এটা জানা সম্ভব না, আম রাদার অ্যাগনস্টিক। কেন? ওয়াই? এগুলো তো আমাদের ব্রেনের চিন্তা না? আমাদের ব্রেনের মধ্যে ইউনিভার্সিটির চিন্তা আছে। এবার তুমি আমার ব্রেন খুলে ইউনিভার্সিটি দেখাও। আমাদের ব্রেনের মধ্যে সো মেনি কনসেপ্টগুলো কাজ করে, যে কনসেপ্টগুলো ফিজিক্যাল বিষয়গুলোকে যেভাবে দেখানো সম্ভব কোরিলেশনের মাধ্যমে, যদিও কোরিলেশন ইটসেলফ ইজ নট আইডেন্টিফিকেশন, কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু দেখানো সম্ভব না। আর ব্রেন এভাবে কেন করে? যেমন আমার ভোকাল কর্ড কেন নড়াচড়া করে? বিকজ আই উইশ টু। ওকে, তাহলে এই যে আমরা যে ফিল করি, আমরা যে থিওরাইজ করি, হ্যাঁ, ফিজিক্যাল ওয়ার্ল্ড তো অল প্র্যাকটিক্যাল। থিওরি কোথায়? থিওরি তো আমাদের মাইন্ডে আছে। আর ঘটনাগুলো এখানে আছে। রিলেশনটা কোথায় আছে? আমাদের মাইন্ডে আছে। বারো নম্বরে দেখো, insofar as eliminative materialism asks us to reconceive human nature, to learn about the nervous system, and indeed to believe the theory itself, doesn't it presuppose the validity of the very concept it proposes eliminate? তাহলে আমরা যদি এলিমিনেটিভিজমকে যদি সঠিক মনে করি, এলিমিনেটিভিজম যদি একটা তত্ত্ব হয়ে থাকে, তাহলে তো আমরা এই যে এলিমিনেটিভিজমকে সঠিক মনে করা, এর একটা তত্ত্ব হিসেবে সেটাকে আমরা বিশ্বাস করা, এটা ইটসেলফ তো প্রিসাপোজ করে সেই জিনিসগুলোকে, এলিমিনেটিভিজম যেগুলোকে এলিমিনেট করতে চায়। এটা একটা ব্যাগিং কোয়েশ্চেন হলো না, যে যেটাকে তুমি বাদ দিতে চাও সেটাই দিয়ে তুমি মানে দেখানোর চেষ্টা করলো যে হ্যাঁ এটা বাদ। মানে আমি বিশ্বাস করলাম যে বিশ্বাস বলে আসলে কোনো কিছু নাই। তো বিশ্বাস বলে কোনো কিছু নাই, এটা যদি আমি বিশ্বাস করতে হয় তাহলে কি হইল? একটা সার্কুলার আর্গুমেন্ট হয়ে গেল না? এলিমিনেটিভিস্টরা বলে যে শুনো, এগুলো হলো যে এই যে সুডো সায়েন্টিস্ট যারা ছিল তারা বলতো যে মানুষের মধ্যে একটা ভাইটাল ফোর্স আছে, এই ভাইটাল ফোর্সের কারণে মানুষের অসুখ হয়, মানুষের শরীর ভালো থাকে খারাপ থাকে। এখন আমরা ফিজিওলজিক্যালি সব ব্যাখ্যা করতেছি, আমরা তো কোনো ভাইটাল ফোর্সকে দেখতেছি না। হ্যাঁ, এই ভাইটাল ফোর্স এখন কেন কেন অসুস্থ হইল? কারণ ওর ভাইটাল ফোর্সে ঝামেলা হয়েছে। কেন সুস্থ হয়েছে? ওর ভাইটাল ফোর্স ঠিক হয়েছে। তো এইটা তো কোনো সায়েন্টিফিক্যালি ভেরিফাই করার মতো না। নাসির উদ্দিন হোজ্জার সে গল্পের মতো। শহরে কয়টা কাক আছে? বলে 999টা। হ্যাঁ, তো এইটাকে খণ্ডন করা সম্ভব? কাকগুলো সব গোনা হইল, তারপরে কি কিছু ঘাটতি থাকলে পাশের এলাকায় গেছে, পাশের এলাকা থেকে আসছে। এটা তো আর এরিয়া সিলগালা করা নাই না?
14, 15, 16 সব সেম ধরনের আর্গুমেন্ট। 17তে any attempt either to propose or reject a theory, eliminative materialism, folk psychology or whatever, is to represent the world as being a certain way and thereby manifest intentionality. তাহলে ইন্টেনশনালিটির সংজ্ঞাতে যদি আমরা ব্যাক করি, ইন্টেনশনালিটি হচ্ছে কানেক্টেডনেস। কানেক্টেডনেস, if I say a word mango, রাজশাহীর আম, বাংলা কইলে মনে ভাল লাগে না? হ্যাঁ, টসটসে পাকা লিচু, you feel connectedness to that very thing. নেগেটিভ জিনিসগুলো সেরকম, তুমি যদি একটা যদি মানে খারাপ জিনিসের কথা শুনো, তখন ওই জিনিসটার প্রতি তুমি একটা কানেক্টেডনেস ফিল করবা, বাট নেগেটিভলি। তাহলে ইন্টেনশনালিটি হচ্ছে যে কানেক্টেডনেস, কোনো কিছুর মধ্যে কানেক্টেডনেস ফিল করা। এখন এক একজন এক একভাবে কানেক্টেডনেস ফিল করে। তো একই জিনিস একই অবস্থান থেকে দেখা সত্ত্বেও যদি ভিন্নভাবে আমরা কানেক্টেডনেস ফিল করি, এটার কী কারণ? কারণ হইতে পারে যে ফিজিক্যাল কারণগুলো যদি ঠিক থাকে, তাহলে আমরা বলতে পারি যে নন ফিজিক্যাল একটা কারণ আছে, যেটা আসলে মাইন্ড নামক একটা এন্টিটি থেকে হচ্ছে। এখন আমি যদি কোনো থিওরিকে বিশ্বাস করি অথবা অবিশ্বাস করি, অ্যাকসেপ্ট করি অথবা ডিনাই করি, এই সব কিছু প্রিসাপোজ করে যে আমার ইন্টেনশনালিটি আছে। ইন্টেনশনালি এলিমিনেটিভিজম পক্ষে তারা বলবে 18 নম্বর পয়েন্ট, eliminativists would acknowledge that their position has a real difficulty here, but suggest that it may be that we just don't yet have the conceptual resources to imagine how theories might be proposed, accepted and rejected without using mentalistic and intentional language. আমাদের নিউরোসায়েন্সের মতো আমাদের ল্যাঙ্গুয়েজেরও এমন ডেভেলপমেন্ট হয় নাই, যার কারণে আমরা মেন্টাল আসপেক্ট বোঝাই এরকম শব্দগুলো বাদ দিয়ে কোনো একটা থিওরিকে প্রপোজ করা, অ্যাকসেপ্ট করা বা ডিনাই করা, সেটা করতে পারতেছি না। কিন্তু ভবিষ্যতে আমরা পারবো। ওই যে তত্ত্বটা যে আমরা যেহেতু আগাইতেছি, একসময় আমরা কিন্তু পৌঁছে যাব। সমস্যাটা কোন জায়গায়? যেখানে আমরা পৌঁছে যাব মনে করছি, যেখানে গেলে আমরা সব জেনে যাব বলে মনে করছি, সেটা হচ্ছে সে একটা দিগন্তের মতো। আমরা দেখি ওই দিগন্তে আকাশটা মাটির সাথে লেগে গেছে, ওখানে গেলে আমি আকাশ ছুঁইতে পারবো। এবং ওখানে যাওয়ার পর আমরা দেখি আকাশটা যেই উঁচুতে ছিল এখনো সেই উঁচুতে আছে, তবে মনে হচ্ছে যেন ওখানে গেলে বোধহয় আমি পাবো। ওই যে কনস্ট্যান্ট গ্যাপ। 19 নম্বরে বলছে এলিমিনেটিভিস্টদের এই কথার উত্তরে যে এই যে শব্দগুলা ইমাজিন, কনসিভ, কনসেপচুয়াল রিসোর্সেস, থিওরি, প্রপোজ, রিজেক্ট এটসেট্রা, অল দিস থিংস, এই টার্মগুলো মেন্টাল আসপেক্টকে ডিনোট করে এমন টার্মগুলো, দিস আর ইরিডিউসেবল। ইরিডিউসেবল মানে নট রিডিউসেবল অ্যাকর্ডিং টু রিডাকশানিজম। যে আমরা কথা আমি বললাম যে আমার মন খারাপ, দেখা গেল যে আসলে আমার জ্বর উঠছে, দেখা গেল যে আমার শরীরে কোথাও ইনফেকশন আছে যার কারণে জ্বর হয়েছে। তাহলে ইনফেকশনের কারণে টেম্পারেচার ইমব্যালেন্স হয়েছে, বেড়ে গেছে। টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমার খারাপ লাগতেছে। এখন এই পিওর ফিজিওলজিক্যাল প্রসেসটাকে আমি বলতেছি একটা মেন্টালিস্টিক টার্ম দিয়ে যে আমার মন ভালো নাই। কিন্তু এটাকে যদি আমরা রিডিউস করি তাহলে আমরা দেখব যে ইটস অল ফিজিক্যাল। এইটা হলো এলিমিনেটিভিজমের মূল কথা। কিন্তু আমি একটু আগে ওই ওখানে দাঁড়িয়ে যেটা বললাম যে কিছু কিছু কোর ফিজিওলজিক্যাল বিষয়ে আমরা যেরকমভাবে এরকম রিডিউস করে নিয়ে আসতে পারি,
অনেকগুলো বিষয়ে কিন্তু সেটা আমরা পারি না। আর যারা এটার পক্ষে তারা বলবে যে এখন পারছি না, তবে ভবিষ্যতে আমরা পারব। তাহলে কি আমরা কি একটা রিলেটিভিস্ট ফ্যালাসিতে পড়ে যাচ্ছি? কেউ বলবে 2 + 3 = 5, হ্যাঁ, আর কেউ যদি বলে 2 + 3 = সাপোজ 23, এনিথিং আদার দেন 5, তা এটা তো আমরা কেউ এগ্রি করবো না। তো আমরা কেউ এগ্রি না করলেও সে বলবে ফিউচার ম্যাথমেটিক্স উইল বি এবল টু প্রুভ দ্যাট 2 + 3 = 23. It is universal fact for today, according to the optimists, যারা মনে করে যে মেন্টাল টার্মগুলোকে আমরা ফিজিওলজিক্যাল প্রসেসে ব্যাখ্যা করতে পারবো। এটার তাদের পক্ষে যুক্তি কি? তাদের পক্ষে যুক্তি হচ্ছে যে অনেকগুলো বিষয় যেগুলোকে আমরা একসময়ে মার্ক অফ মেন্টাল আসপেক্ট বলতাম, এখন আমরা পিওর ফিজিওলজিক্যাল প্রসেস সেটা ব্যাখ্যা করতে পারি। অমুক দেবতা রুষ্ট হয়েছে, সেই জন্য বজ্রপাত হয়েছে, বা ইসলামিক থিওরিতে বলা হচ্ছে যে কি মানে ফেরেশতা এটা করছে। এখন এলিমিনেটিস্টরা বলবে এখন তো আমরা বুঝতে পারি যে ঠিক কী কারণে কিন্তু বজ্রপাতটা হয়, এবং চাইলে আমরা এটা ক্রিয়েটও করতে পারি। সো মানে ওটার জন্য একটা টার্ম আছে, যারা নাস্তিকতা চর্চা করো তোমরা জানো, এটাকে বলে গড অফ দ্য গ্যাপস। তোমার এক্সপ্লেনেশনের মধ্যে কিছু ফ্ল আছে, ওই ফ্লর মধ্যে আমরা গডকে বসাই দিই, কিন্তু সায়েন্স যেভাবে আগাচ্ছে একসময় এটা বাতিল হয়ে যাবে। এটাও একটা ফিজিক্যাল প্রসেসে আমরা স্যাটিসফ্যাক্টরি বর্ণনা করতে পারবো। তাহলে ইন ফিউচার এই মেন্টালিস্টিক যে টার্মগুলো এগুলো এলিমিনেট হয়ে যাবে, এমন ইম্প্রোভাইজড ল্যাঙ্গুয়েজ বের হবে যে ল্যাঙ্গুয়েজগুলো মেন্টাল টার্মগুলোকে বাদ দিয়েই রিয়েলিটিকে ব্যাখ্যা করতে পারবে। স্যার well, where anything is possible, there nothing is কি লিখব certain. এই ধরনের একটা ফিউচারিস্টিক ফ্যালাসির কথা তুমি যদি বলো যে ফিউচারে দুয়ে যোগ করলে কথা 8 হবে, এখনকার লোকেরা বুঝতেছে না, কারণ অতীতের লোকেরা অনেক কিছু বুঝে না, এখন আমরা বুঝতেছি। তাহলে এখনকার যে নিয়মগুলো আছে যেগুলো দিয়ে চলে, ফিউচারে সেই নিয়মগুলো হয়তো থাকবে না, তো অন্য নিয়ম থাকবে। তাহলে এনিথিং পসিবল যেখানে, সেখানে নাথিং ইজ সার্টেন, খুবই লজিক্যাল। আর যেখানে নাথিং ইজ সার্টেন, তো সেখানে এই কথাটাও ইটসেলফ সার্টেন হওয়ার কথা না। যারা ফটোগ্রাফি করে তাদের মধ্যে একজনকে আমি জিজ্ঞেস করছিলাম, খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে, তারেক হাসানকে তোমরা ফলো করবা, এই এমন ডেডিকেটেড। এই গল্পটা বলছিলাম না, করোনা যখন লকডাউন হয়েছে তার আগে আমার বাসায় আসছে, প্রীতিলতা হলের পিছনে যে ময়লা ফেলে ওখানে একটা পাখি আসে, ও রাজশাহী থেকে আসছে ওই পাখিটা ছবি তোলার জন্য। সারাদিন ময়লার মধ্যে বসেছিল, পাখি ছবি তুলতে পারে না, লকডাউন দিয়ে দিয়েছে, যার কারণে চলে গেছে। কীরকম ডেডিকেটেড না? তা আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে ছবিকে এডিট করা যায়, ফেক তুলে দেওয়া যায়,
তো তোমাদের এগুলো যে কম্পিটিশন হয়, কেমনে বোঝা যাবে যে ছবিটা তুমি তুলছো এটা রিয়েল একটা ছবি? আর ছবি তোলার সময় তো কেউ ওখানে তোমাকে দেখে নাই, এবং এটা খুব রেয়ার, তাই না? এটা নতুন করে পাখিটাকে আইনা আবার শুটিং করানো তো সম্ভব না। তোমরা জানো যে এগুলোর পিছনে কিছু মেটা ডাটা থাকে। তুমি যখন ছবিটা তোলো জাস্ট একটা নাম দিয়ে সেভ করো, কিন্তু এটার সাথে অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো বিহাইন্ডে অনেকগুলো ইনফরমেশন থাকে, এগুলোকে চেঞ্জ করা যায় না। ওটা হচ্ছে তার প্রুফ, তাই না? তাহলে আমরা যখন কোনো কথা বলি ল্যাঙ্গুয়েজে, ওই ল্যাঙ্গুয়েজের একটা মেটা ল্যাঙ্গুয়েজ থাকে। দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, মেটা ল্যাঙ্গুয়েজ। তো এখন অবজেক্ট ল্যাঙ্গুয়েজ আর মেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বোঝার ক্ষেত্রে একটু ঘাটতি আছে, এখন আমি এটা কারো কাছ থেকে ক্লিয়ার হব। আবার তোমরা তো ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইছো কি না আমি জানি না, যে মানে ল্যাঙ্গুয়েজের মানে এই যে আমি কথাবার্তা বলতেছি, এটা হচ্ছে লকিউশন, আর কিছু হচ্ছে যে আমি বলি নাই কিন্তু বুঝাইতে চাচ্ছি, তোমরা কেমন জানি বুঝে গেছো, এটা ইলোকুয়েশন, আর এর মাঝখানে আছে পারলোকিউশন। তাহলে আমি যদি বলি যে নাথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল যদি হয়, তাহলে সেখানে নাথিং ইজ সার্টেন। এবং নাথিং ইজ যদি সার্টেন হয়, তাহলে নাথিং ইজ সার্টেন এই কথাটা মিনিংফুল না, বিকজ মিনিং হওয়ার জন্য তো একটা সার্টেনটি লাগবে। মানে এগুলো সব সেলফ রিফিউটিং কথাবার্তা। তো মুদ্রা কথা হচ্ছে যে আমরা যখন রিয়েলিটির কথা বলি, হুইচ ইজ রিয়েল, মেটাফিজিক্সের আলোচনা হচ্ছে যে রিয়েলিটিকে সার্চ করা, হোয়াট ইজ রিয়েল। ন্যাচারালিস্টিক থিওরির পক্ষে যারা, তারা বলবে অনলি ফিজিক্যাল থিংস আর রিয়েল। কিন্তু ফিজিক্যাল থিংগুলো যে রিয়েল হয়, ওই যে আমরা উদাহরণ দেখালাম খাতা এবং কলম, দুটোই ফিজিক্যাল থিং, এটার মাঝখানে একটা রিলেশন আছে, রিলেশনটা কি ফিজিক্যাল? এপিস্টেমোলজির ক্লাসে আমি একটা কথা সবসময় বলি যে আমার হাতে কলম আছে, এই হাতে কলম থাকাটা আমার জন্য অর্থহীন যদি আমার মাথার মধ্যে আমার হাতে কলম থাকাটার একটা রিপ্রেজেন্টেশন না থাকতো। তাহলে এটা রিয়েল কলম, মাথার মধ্যে যে কেমিক্যাল পজিশনে আছে ওইটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। তাহলে আমার সাথে জ্ঞানের কর্তা হিসেবে আমার সাথে যোগাযোগ কি কলমের সাথে নাকি আমার ব্রেনের ডাটার সাথে? আমার ব্রেনের ডাটার সাথে, রিপ্রেজেন্টেশনের সাথে। তাহলে রিক্তার ছবি দেখে আমি রিক্তাকে আইডেন্টিফাই করব, কিন্তু এই জন্য তো রিয়েল একটা রিক্তা থাকতে হবে পিছনে, আড়ালে, বা আগামীকাল আসবে অথবা সো অ্যান্ড সো, তাই না? ইউ ক্যানট সে অ্যাবাউট রিপ্রেজেন্টেশন ওয়েন দেয়ার ইজ নো মানে বেসিক রিয়ালিটি। ওকে, the whole physical things are representation, causal. Even এই যে আমরা কজালিটি বলছি, শ্রাবণী, কজালিটি কি দেখানো যায়? ওই যে কনসাসনেস এবং সাবকনসাসনেসের কথা তোমাদের বলতেছিলাম, যে সাবকনসাসনেসকে তুমি অ্যাক্সেস করলে ওটা তো কনসাসের মধ্যে চলে আসলো, তাই না? তাহলে সাবকনসাসকে তোমাকে অ্যাক্সেস করতে হবে রিজন এবং আর্গুমেন্ট দিয়ে। বস্তুকে তুমি অবস্তুকে দেখতে গেলে তো তোমার তো মানে তখন তো সেটা বস্তু হয়ে যাবে, বস্তুগত রিপ্রেজেন্টেশন হবে। ওকে, তো তোমরা তো সনাতনী না, তাহলে প্রতিমাগুলো কি রিপ্রেজেন্টেশন? প্রতিমাগুলো রিপ্রেজেন্টেশন। মন্ত্র পাঠের মাধ্যমে যখন আবাহন হয় তখন সে আমরা ধারণা করা হয় যে ওরা যারা ওই ধর্মের বিষয়ে তারা মনে করে যে সেই দেবীর সাথে এই প্রতিমাটার একটা কানেকশন স্থাপিত হয়েছে, তিনি এখানের মধ্যে মানে ইনকার্নেটেড হয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা পূজা করব। হ্যাঁ, এটা নন মুসলিমরা মুসলমানরা আবার যারা সনাতনী নয় তারা মনে করে যে এটা একটা কাঠের পূজা করে। আসলে সে কাঠের পূজা করে না, কাঠটা হচ্ছে তার জন্য একটা রিপ্রেজেন্টেশন। এম আই রাইট? রাইট, রিপ্রেজেন্টেশন। কিন্তু দেয়ার ক্যানট বি এনিথিং অনলি রিপ্রেজেন্টেশন। তুমি বলতে পারো না যে এভরিথিং ইজ পসিবল, দেন এভরিথিং ইজ পসিবল এই বাক্যটা কিন্তু অ্যাটলিস্ট কিন্তু সার্টেন হইতে হবে, তাই না? তো আমরা দীর্ঘ আলোচনার মধ্যে এটা আমরা ক্লারিফাই করার চেষ্টা করলাম, হোয়াট দ্য ফিলসফার কাপল, হ্যাঁ, পল চার্চল্যান্ড অ্যান্ড প্যাট্রিশিয়া চার্চল্যান্ড,
কেন জানি ইন্টারনেটের মধ্যে পেট্রিশিয়াকে বেশি দেখা যায়। ভালো ভদ্রমহিলার আমি অনেক ভিডিও শুনছি, তো তাদের তথ্যগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং সেগুলোর ব্যাপারে যে অবজেকশনগুলো আর কি। কিন্তু অবজেকশনের ব্যাপারে কিন্তু একটা অবজেকশন আছে। দেখো ওরা বলতেছে যে যে প্রসেসটাকে তুমি বলতেছো যে এটা মাইন্ডের প্রমাণ, কিন্তু এটা তো একটা ফিজিক্যাল প্রসেস। তুমি এগুলোর মধ্যে তোমার কথাগুলোকে অ্যাটাচ করতেছো। তুমি ধরেই নিচ্ছ যে মাইন্ড এক্সিস্ট করে, যার কারণে তাহলে এটা এভাবে হয়। কেন তুমি একটা প্রসেস দেখতেছো, প্রসেসটাকে তুমি মনে করো, মানে কথা আমরা যে আরাফাত, আমরা তুমি ট্রেনে গেলে কোনো স্টেশনে নামবা, কোনোটা স্টেশনে নামে তুমি বাড়িতে যাবা, হইতে পারে না? একেবারে ভব ঘুরে, তার কোনো বাড়ি নেই, সে ট্রেনেই থাকে, হতে পারে না? তো প্রসেসের বাইরে তুমি একটা পারপাস চিন্তা করতেছো কেন? প্রসেসটা ইটসেলফ একটা পারপাস, এটা হইতে পারে না? আবার এদের বিপক্ষে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো মোর অর অ্যাটলিস্ট ইকুয়ালি পাওয়ারফুল। যে তুমি যখন থিওরি বলো, তুমি পারপাস বলো, প্রসেস বলো, এগুলো সবগুলোই তো মেন্টালিস্টিক টার্ম। এগুলোকে মেনে নিয়েই তো তোমাকে আলোচনার মধ্যে আসতে হচ্ছে। এবার আসো দ্য লাস্ট পয়েন্ট অফ দিস ডিসকাশন। প্রশ্ন আগে না উত্তর আগে? তোমার প্রশ্নটা ডিটারমিন করে অ্যাকচুয়ালি তুমি উত্তরটা কি পেতে চাচ্ছ। ট্রাই টু হ্যাভ এ জেনুইন কোয়েশ্চেন যেটার মধ্যে কোনো উত্তর নাই। জি, ডিম আগের মুরগি। আচ্ছা, আরাফাতের কোয়েশ্চেন আমরা এটা ধরে নিলাম, তারপরে বলো। শুনো, ফিলোসফিক্যাল ডিসকাশন করতে গেলে তুমি খালি মানে কারো পক্ষে বিপক্ষে বলবে সেটা না, তুমি তোমার একটা পক্ষ থাকবে, তখন তুমি করবে কি, যারা বিপক্ষ আছে, যারা এখন উপস্থিত নাই, তাদের কথাটাও তুমি তুলে ধরবা। ওকে, তাহলে এমন একটা জেনুইন কোয়েশ্চেন যেটার মধ্যে কোনো উত্তর লোড করা নাই। লোডেড কোয়েশ্চেন ফেলাসি বলে না, যে তোমার জিনিসটা ও নিচে কিনা তুমি জানো না। হ্যাঁ, কি নাম জানি, এক নামে কি, মণিকে তুমি বললা, এই তুই আমার জিনিসটা কেন নিছস? ও কি বলবে? ও যেটাই বলে না কেন, ও যে নিছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা লোডেড কোয়েশ্চেন না? তাহলে তুমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি কি আমার জিনিসটা নিয়েছো, বা তোমরা তো তুমি করে বলো না, তুই করে বলো বোধ না। তুই কি আমার জিনিসটা নিছস না? এটা হলো ফেয়ার কোয়েশ্চেন। আর আমার জিনিসটা তুই কখন নিছস, কোথায় রাখছস, এগুলো হলো লোডেড কোয়েশ্চেন। ওকে, let us find a plain question, not loaded question. বলো নাইম, একটা প্লেন কোয়েশ্চেন বলো। তাহলে তোমাদের খাতার মধ্যে তোমরা একটা প্লেন কোয়েশ্চেন লেখো। আই এম গিভিং ইউ 1 minute. লেখো, আমি কিন্তু খাতা পিক আপ করবো। কই লেখা হয়েছে? পাশাপাশি কয়েকজন মিলে একটা প্রশ্ন লিখতে পারো, অসুবিধা নেই। কই লেখছো?
জি একশো ওর লেখা শেষ হোক। সবাই লিখতে হবে, মাপ নাই, লেখো। লেখছো? ফাইন, লেখছো? ওয়েল, হ্যাঁ আরাফাত কি বলছিল? আই ডোন্ট থিঙ্ক সো। জীবনের মধ্যে তো ফিজিক্যাল প্রসেস আছে। ডেকার্টের কথা যদি বলি, ডেকার্ট বলবে আমাদের দেহ মন দুটোই বাস্তব, গড ওইভাবেই আমাদেরকে তৈরি করেছেন। হ্যাঁ, কোয়েশ্চেন তোমার কি কোয়েশ্চেন লিখছো তুমি? সিম্পল কোয়েশ্চেন। হ্যাঁ, why do we ask question? Where is my pen? Right? Why do we ask question? এটার মধ্যে কি কি জিনিস লোডেড আছে? উই, এটা আগে থেকে কিন্তু জানা থাকতে হবে এই বাক্যটা মিনিংফুল হওয়ার জন্য। কোয়েশ্চেন এবং অ্যাসারশন এর রিলেশন বুঝতে হবে যে ইট ইজ অ্যান অ্যাসারশন, দিস ইজ অ্যান কোয়েশ্চেন। ওকে, ডু অর নট টু ডু সামথিং। তার চেয়ে বড় কথা হলো যে ল্যাঙ্গুয়েজের ধারণা থাকতে হবে, এবং এটা যদি ইংরেজিতে লেখা তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ধারণা থাকতে হবে। এখানে যে মার্কগুলো আছে এই মার্ক সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। খুঁজলে আরও কত কিছু লোডেড পাওয়া যাবে, তার বাতিল, নট সিম্পল। এরপরে বলো রিক্তা।